आप याद रखो मैं क्या कह रहा हूं, नरेंद्र मोदी को, अमित शाह को कांग्रेस पार्टी हराएगी, बीजेपी को कांग्रेस पार्टी हराएगी। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মোদি এবং শাহকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা কংগ্রেস এবং তাহলে সেটাই রাহুল গান্ধী। তেমন কথা রাহুল গান্ধী বলছেন, আমরা বলছি না। এই মুহূর্তে যেভাবে ভারতবর্ষের পলিটিক্সটা চলছে তাতে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা বেশ খানিকটা হাসি পেতে পারে আপনাদের। একদম সঠিক বলছি, বাস্তবিক চিত্র বলছি। তার কারণ আমরা দেখতে পেলাম 2024 সালে যখন লোকসভা নির্বাচন হলো, সেই ক্ষেত্রে একদম সরাসরি 240টা আসন পেল ভারতীয় জনতা পার্টি, 292টা আসন পেল এনডিএ। কিন্তু তাদের টার্গেট ছিল 2/3 অর্থাৎ 400 পারের ডাক দিয়েছিল যারা। তো সেই ঘটনাটা তো 2 বছরের মধ্যে তারা করার মুখেই দাঁড়িয়ে রয়েছে। তো সেখান থেকে তাদেরকে হারানোটা কি সম্ভব? এবং যদি সম্ভব হয় তাহলে রাহুল গান্ধীর কাকে কাকে দরকার, দলের মধ্যে কাকে কাকে দরকার? অর্থাৎ একা তো কোনো নেতা হতে পারেন না, তার একজন স্ট্র্যাটেজিস্ট লাগে। এবং সেই জায়গাটা ইতিহাস আমাদের সামনে তুলে ধরছে যে স্ট্র্যাটেজিস্ট ছাড়া কখনোই কোনো নেতৃত্ব একদম সরাসরি নিজে একা দাঁড়িয়ে উঠতে পারেন না। আমরা দেখতে পেয়েছি, যদি নেহেরুর কথা বলি, জওহরলাল নেহেরু তার সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল একদম ছায়া সঙ্গীর মতন থাকতেন। সংগঠনটাকে তিনি মজবুত রাখতেন এবং সমস্ত কাজকর্ম, সমস্ত নীতি নির্ধারণ করা সেটা তিনি করতেন। এবং নেহেরু তার ভিশন দিয়ে সামনে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন সম্পূর্ণ বিষয়ে, সেইভাবেই তারা পরিচালনা করতেন। তার পরবর্তীতে বাজপেয়ীজি যদি আমরা বলি তাহলে অবশ্যই ছায়া সঙ্গীর মতন তার সঙ্গে প্রথম থেকে থেকেছেন লালকৃষ্ণ আদবানি। এবং আমরা দেখতে পেয়েছি যে জুটির মতন করে থেকেছে। ইদানিং যদি একদম বলা হয়, তার পরবর্তীতে বাজপেয়ী জমানা শেষ হলো যার হাত ধরে সোনিয়া গান্ধীর সময় আমরা কিন্তু দেখেছি আহমেদ প্যাটেল থেকে শুরু করে প্রণব মুখার্জি, তারা স্ট্র্যাটেজিস্টের কাজ করেছেন। এবং তার পরবর্তীতে তো মোদি শাহ একদম জুটি করেই তারা 2014 থেকে চলছেন। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধী যদি এই মুহূর্তে ফেস হয় তাহলে তার স্ট্র্যাটেজিস্ট কে হবে, অর্থাৎ তার অমিত শাহ কে হবেন, তার চাণক্য কে হবেন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ রাহুল গান্ধী নিজে বলছেন যে তার পরিশ্রম করতে কোনো অসুবিধা নেই এবং তিনি পরিশ্রম যথেষ্ট পরিমাণ করছেনও। গত 5 বছর আমরা দেখতে পেয়েছি লাগাতার রাস্তায় নামছেন, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, একদম কাশ্মীর টু কন্যাকুমারী তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবং তার রেজাল্টও রাহুল গান্ধী পেয়েছেন, কংগ্রেস পার্টিকে এনে দিয়েছেন সেই রেজাল্ট। 2019 সালে ভরাডুবির পর রাহুল গান্ধীর সমস্ত পদ থেকে ইস্তফা দেন, কিন্তু তারপর তিনি থেমে থাকেনি, তিনি রাস্তায় নামেন, তিনি ভারত জোড়ো ন্যায়যাত্রা করেন। এবং 2024 সালে আমরা দেখতে পাই একদম বাউন্স ব্যাক করে কংগ্রেস। এবং সেই বাউন্স ব্যাকটা কোথাও গিয়ে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যদি রাহুল গান্ধীর একজন স্ট্র্যাটেজিস্ট থাকতো তাহলে সেই বাউন্স ব্যাকটা শুধুমাত্র 99তে আটকে যেত না, বরঞ্চ সেই বাউন্স ব্যাকের সংখ্যাটা 150-র কাছাকাছি চলে যেত। এবং সেটা যদি চলে যেত তাহলে আরো 50টা সিট ভারতীয় জনতা পার্টি তাদের কাছ থেকেই তারা ছিনিয়ে আনতো। অর্থাৎ কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকারের যে 292 সংখ্যাটা, এনডিএ এর 292 সংখ্যাটা, সেটাও কমে আসতো 240-এ এবং কোথাও কংগ্রেস এই মুহূর্তে সরকার চালাতো। ছবিটা অন্যরকম হতে পারত। তাই স্ট্র্যাটেজিস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি করতে গেলে। আমরা দেখতে পেয়েছি প্রশান্ত কিশোর তার উত্থানটাই হলো স্ট্র্যাটেজিস্ট হিসাবে, এবং নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো কিংবা একদম বিহারের নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানানোর পেছনে, জেডিইউ কে ক্ষমতায় আনার পেছনে একদম পর কাজ করে গিয়েছেন। 2014-তে নরেন্দ্র মোদী স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন, 2015-তে তিনি বিহারে কাজ করেছেন, তার পরবর্তীতে পাঞ্জাবে কাজ করেছেন, তার পরবর্তীতে পশ্চিমবঙ্গে 2021 সালে তিনি কাজ করেছেন। তো এই স্ট্র্যাটেজিস্টটা কে হবে এই মুহূর্তে রাহুল গান্ধীর জন্য, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যে বক্তব্যটা উঠে আসছে, আপনারা একটা হিসেব যদি দেখেন যে স্ট্র্যাটেজিস্টের অভাবে কিংবা সাংগঠনিক দুর্বলতা অতটা না থাকলেও স্ট্র্যাটেজির অভাবে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাহুল গান্ধীর ফলাফল 2024 সালে অতটা ভালো হলো না। যেগুলো একদম বিজেপির স্টেট, সেই সমস্ত জায়গাতে সংগঠন কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে কংগ্রেসের। সেটা ছত্তিশগড় হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, একদম খুব কঠিন সংগঠন মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র হতে পারে কিংবা গুজরাট হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তেমন ভাবে রেজাল্ট পেলেন না রাহুল গান্ধী 2024 সালে। কিন্তু কোথা থেকে পেলেন? তিনি পেলেন হরিয়ানা থেকে, তিনি পেলেন কিন্তু রাজস্থান থেকে। এই যে গুরুত্বপূর্ণ সিটগুলো,
কর্ণাটক থেকে তিনি পেলেন। এই যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু কোথাও গিয়ে একদম সংগঠনের মজবুত একটা জায়গা ছিল এবং নেতা ছিল, তাই জন্যই রাহুল গান্ধী সেখান থেকে সিট করে বের করে আনতে পারলেন। তো 2029 সাল, আর 3 বছর বাকি রয়েছে। তার আগে রয়েছে পরপর রাজ্যগুলোতে ভোট, যে রাজ্যগুলোতে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে উঠে আসে। তার মধ্যে উত্তরপ্রদেশের ভোট রয়েছে। উত্তরপ্রদেশে 2027 সালে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর জোট, সেটা কতটা ভালো ফলাফল করতে পারবে সেটা কিন্তু 2027 সালে নির্ধারণ করবে যে 2029-এ উত্তরপ্রদেশ কিরকম ফলাফল করছে। আমরা জানি না এর মধ্যেই ডিলিমিটেশন বিল আসবে এবং পাশ হয়ে সেখানে উত্তরপ্রদেশের সিট সংখ্যা বেড়ে যাবে কিনা। উত্তরপ্রদেশে 120-র মতন সিট সংখ্যা হওয়ার কথা, 80টা এখনই রয়েছে। তো সেগুলো পরের বিষয়, কিন্তু এখনই যদি এই মুহূর্তে রাহুল গান্ধী একজন স্ট্র্যাটেজিস্ট সঠিকভাবে আনতে না পারেন, তাহলে কিন্তু তার সাংগঠনিকভাবে যে স্বপ্নটা, সেটা তিনি কখনোই 2029-এ অন্তত ফুলফিল করতে পারবেন না, তেমনই কিন্তু মনে করছেন একদম সংশ্লিষ্ট মহল। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কারা কারা রাহুল গান্ধীর চারপাশে আছেন যারা স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করতে পারেন, প্রাথমিক যে নামটা উঠে আসে সেটা কেসি বেণুগোপাল। কেসি বেণুগোপাল পুরো সাংগঠনিক তার মজবুত ভাবে তিনি ধরে থাকেন, কে কোথায় টিকিট পাবে, কে কোথায় যাবে, কে কোথায় বসবে, সমস্তটাই কেসি বেণুগোপাল ঠিক করেন। এবং রাজ্যসভায় কতজন যাবেন, রাজ্যসভায় কাদের কাদের যাওয়া উচিত, সমস্তটাই কেসি বেণুগোপাল ঠিক করেন। এবং আমরা দেখতেও পেলাম রিসেন্টলি একদম ওয়াইএসআর কংগ্রেস, তার যে অন্যতম একজন মানুষ যিনি ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে, যাকে আমরা দেখতে পেয়েছি যে একদম পদে বসানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসানো হয়েছে ওয়াইএসআর শর্মিলাকে, তাকেও কিন্তু রাজ্যসভায় পাঠানোর জন্য রাহুল গান্ধী গিয়ে সেখানে প্রচার করে এলেন, কিন্তু তার পরবর্তীতে তাকে বসিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম হঠাৎ করে পবন খেরাকে পাঠিয়ে দেওয়া হলো। তো এই বিষয়গুলো যে উঠে আসে, এগুলো সমস্তটাই ঠিক করেন কিন্তু কেসি বেণুগোপাল। তো সেই কেসি বেণুগোপালের নামেই কিন্তু এই মুহূর্তে বড় সড় অভিযোগ বিভিন্ন সময় কংগ্রেসের মধ্যে থেকেই উঠে আসে যে কেসি বেণুগোপাল নিজের ইচ্ছে মতন সমস্ত বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং সেটা কোথাও গিয়ে কংগ্রেসকে লাভবান করছে না। কিন্তু রাহুল গান্ধী সেই অভিযোগগুলো একদম নজরআন্দাজ করে গিয়েছেন, ইগনোর করে গিয়েছেন বিভিন্ন সময়। অন্যদিকে আর কে কে রয়েছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। অশোক গেহলোট আমরা দেখতে পেয়েছি রীতিমতো স্ট্র্যাটেজিস্টের মতন, কখনো বিহারে তাকে পাঠানো হয়, কখনো গুজরাটে পাঠানো হয়, বিভিন্ন জায়গায় ঘুরে 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 তিনি কাজ করেন। এবং অবশ্যই অশোক গেহলোট যদি উত্তর ভারতের রাজনীতিটা নিয়ে একটু ভালোভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু সেটা একটা বড়সড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরেকজন রয়েছেন যাকে চাণক্য বলা হচ্ছে, অমিত শাহের মতোই মেরিটোরিয়াস বলা হচ্ছে, অমিত শাহের মতোই স্ট্র্যাটেজিস্ট বলা হচ্ছে, এবং যাকে কেনা যায় না, যাকে কিনতে পারছে না কেউ। এবং সেই ব্যক্তি এই মুহূর্তে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, এবং যার নেতৃত্বে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, যে একদম কর্ণাটকে বসে বিধান পরিষদের যে ভোট, সেখানে বিজেপির এমএলএরা ক্রস ভোটিং করে কংগ্রেসের প্রার্থীকে জয়ী করিয়ে দিয়েছে। আপনাদের সামনে খবর রেখেছিলাম আমরা। তো অবশ্যই ডি.কে শিবকুমার নতুন একজন নাম, নতুন একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে উঠে আসছে, যাকে কিন্তু রাহুল গান্ধী ব্যবহার করতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই মুহূর্তে, যে রাহুল গান্ধী সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে সাজাচ্ছেন। অন্য আরেকজন মানুষের নামও উঠে আসছে, তিনি অবশ্যই ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন যে তার কিন্তু যথেষ্ট সাংগঠনিক দক্ষতা রয়েছে, এবং সেটা কেরালের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তার নিজের বোন। তো এই সামগ্রিক যে টিমটা, সেটাকে তিনি নতুন ভাবে তৈরি করে 2029 সালের জন্য ঝাঁপাবেন, নাকি কোথাও গিয়ে সেই কেসি বেণুগোপালের ওপরেই তিনি সম্পূর্ণ ভরসা করবেন। কংগ্রেসের বিভিন্ন নেতা, কংগ্রেসের জাতীয় স্তরের বিভিন্ন বক্তব্য, যারা একদম ভেতরকার সাংগঠনিক পদে রয়েছেন, যারা হয়তো এমএলএ এমপি কিছুই হননি কোনোদিন, তাদের পক্ষ থেকে কিন্তু কেসি বেণুগোপালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছে। এবং সেই জায়গাটাকে তাদের যেটা বক্তব্য, একাংশের বক্তব্য কংগ্রেসের মধ্যে, যে রাহুল গান্ধী সম্পূর্ণ কেসি বেণুগোপালের উপর নির্ভরশীল হয়ে রাজনীতিটা করছেন, তিনি মাঠে ময়দানে থাকছেন, তিনি নিট পেপার লিক ইস্যু থেকে শুরু করে সিবিএসসি পেপার সমস্তটা নিয়ে একদম মাতিয়ে রাখছেন, কিন্তু অবশ্যই সংসদের মধ্যে, সংসদের বাইরে কেসি বেণুগোপাল কোথাও গিয়ে রাহুল গান্ধীকে সম্পূর্ণ যেন চালিত করছেন।
আমরা জানি না সেই চালিত করার হাত থেকে তার হাত থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেওয়া, সেটা কেউ বলছে না, কিন্তু তার যে দায়িত্বটা সম্পূর্ণ 100% দিয়ে রেখেছে, সেটাকে কি কোথাও গিয়ে বিভিন্ন মানুষের মধ্যে উত্তর ভারতটা একজনকে, দক্ষিণ ভারতটা একজনকে সেরকম ভাবে ডিস্ট্রিবিউট করার মাধ্যমে 2029-এ রাহুল গান্ধী ঝাঁপাবেন, নাকি কোথাও গিয়ে একদম কেসি বেণুগোপালী সর্বা থেকে এই মুহূর্তে আবারও কংগ্রেস পার্টি ধাক্কাটা 2029-এ খেতে চলেছে? আমরা জানি না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, তাদের হাতে মিডিয়া রয়েছে, তাদের হাতে ইলেকশন কমিশনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, এবং সেটা অভিযোগ করে বিভিন্ন সময় বিরোধীরা, এবং ইলেকশন কমিশনকে কন্ট্রোল করছে ভারতীয় জনতা পার্টি, সেই অভিযোগ আমরা শুনেছি। তাদের বিভিন্নভাবে সাহায্য করছে ইলেকশন কমিশনের দ্বারা সংগঠিত হওয়া SIR বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, সেটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়। কিন্তু অবশ্যই তার মধ্যে থেকেও যে লড়াইটা কংগ্রেস পার্টি করতে পারবে, সেটা কোনো রিজনাল পার্টি করতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখেছি একটা পার্টি রিজনাল পার্টি ভাঙছে, এবং তৃণমূল কংগ্রেস হতে পারে, মহারাষ্ট্রের শিবসেনা হতে পারে, কিংবা একদম উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের আমরা যদি দেখি যে সমাজবাদী পার্টি, তাদের উপরেও কিন্তু বেশ খানিকটা চর্চা চলছে যে তারা কোন মুহূর্তে ভেঙে যাবে। তো এই যে ভাঙনের একটা শুরু তৈরি হয়েছে, সেটা কোথাও গিয়ে কি কংগ্রেস পার্টির হাত ধরেই একদম ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করা যেতে পারে 2029-এ? আমরা জানি না। তবে অবশ্যই রাহুল গান্ধী যে কথাটা বলছেন দেশের বিরোধী দলনেতা হিসাবে, সেটা অবশ্যই আমরা মাথায় রাখলাম, এবং সেটাকে নিয়েই আজকের এই স্পেশাল পর্ব তৈরি করলাম। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস একমাত্র একটা দল যেটা কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে সামনে রেখে লড়াইটা করছে, তবে সেখানে স্ট্র্যাটেজিস্টের কিন্তু অভাব রয়েছে, তেমনই খবর উঠে আসে, এবং সেটা নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে দেখুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জয়েন বাটন ক্লিক করুন আপনারা, এবং অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন। ধন্যবাদ।